বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের লবিং তদবিরের কারণে কিছুটা হলেও চাপের মুখে পতিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই চাপের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, সাময়িক কারণে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে ঘোষণাটা দিল সেই ঘোষণা দেখে পিলে চমকানোর মতো অবস্থা আমি করে গেছি, মানে রীতিমতো অবাক হয়ে গেছি। হায় আল্লাহ, এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কেমন সিদ্ধান্ত নিল? যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি পদক্ষেপ নিয়ে যাচ্ছে? দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূসের এগেইনস্টে আইসিসি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে ডক্টর ইউনূসের নামে 4টি আপনার উপযুক্ত এভিডেন্স তারা কালেক্ট করে কিংবা যথেষ্ট প্রমাণ সহ সমস্ত কিছু তারা সাবমিট করে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারে। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনী নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি বেশ কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সব দলই কি এককভাবে নির্বাচন করবে নাকি কেউ কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, সেই প্রশ্নটা সামনে আসছে, কারণ নির্বাচনে ডামাডোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে ইসলামী দলগুলো একটা জোট বাঁধতে পারে, সেখানে জামাত ইসলামও শরিক হতে পারে, সেরকমটাও শোনা যাচ্ছে। আবার এরকম কথাও রয়েছে, জামাত ইসলামকে বাদ দিয়ে যে ইসলামী দলগুলো রয়েছে তারা একটা জোট হতে পারে, জামাত ইসলাম আলাদাভাবে নির্বাচন করতে পারে, বিএনপি আলাদাভাবেও নির্বাচন করতে পারে, বা বিএনপির সঙ্গে যারা শরিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে যৌথভাবে নির্বাচনও তারা করতে পারে। সব থেকে বড় আলোচনার বিষয় যে এনসিপি নতুন দল, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, অনেকে সমালোচনা করে সেই কথা বলছেন, তারা কাদের সঙ্গে জোট করবে, জামাতের সঙ্গে নাকি বিএনপির সঙ্গে? সম্প্রতি প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে এনসিপির জোট সম্পর্কে কি আলোচনা হয়েছে? সেখানে কি তারেক রহমানের সঙ্গে এনসিপির জন্য বেশ কিছু সিট আসন বরাদ্দ দেওয়ার আলোচনা পাকাপোক্ত হয়েছে? কোন দিকে যাচ্ছে নির্বাচনী হাওয়া? ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিএনপি বেশ কিছু সিট বিভিন্ন রাজনৈতিক নেতাদের জন্য বরাদ্দ করে দিয়েছে, এবং তারা মোটামুটি ঘোষণাই দিয়ে দিয়েছে এই আসনগুলোতে তারা তাদের ধানের শীষের প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী দেবে না। যে প্রার্থীগুলো নির্বাচন করবে তারা কোন প্রতীকে করবে, তারা নিজেদের প্রতীকে করবে, ট্রাকে করবে, করবে না অন্য কিছুতে করবে, নাকি ধানের শেষেই করবে, সেটা পরের বিষয়, কিন্তু বিএনপি তাদের প্রার্থী দেবে না, এটা নিশ্চিত করেছে, এমনটাই শোনা যাচ্ছে। এর সাথে কি এনসিপির কয়েকজনের, এনসিপির 4-5 জনের নাম যুক্ত হবে, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আগামী নির্বাচনে কার কার জোট হচ্ছে। ইসলামী আন্দোলন সহ চরমোনাই পীর, হেফাজত ইসলাম যদিও রাজনৈতিক দল না, এই যে ইসলামিক দলগুলো, এই ইসলামিক দলগুলো এক একটা হতে পারে নির্বাচনী জোটে, সেরকম একটা আভাস শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামকে বাদ দিয়ে হবে নাকি জামাত ইসলামকে সহ তারা জোট করবে, সেই ব্যাপারে এখনো নিশ্চিত কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। মোটামুটি এখন পর্যন্ত নির্বাচনী যে ডামাডোল, তাতে জামাত ইসলামকে একাই মনে হচ্ছে। জামাত ইসলামকে শেষ পর্যন্ত একা নির্বাচন করতেই হতে পারে, এমনটাই মনে হচ্ছে। কিন্তু বিএনপি কি একা নির্বাচন করবে? যখন আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ থাকছে না বলেই মনে হচ্ছে, শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর নেই বলেই মনে হচ্ছে, সেখানে বিএনপি কি একা নির্বাচন করবে নাকি বিএনপিও জোটবদ্ধ নির্বাচন করবে? বিএনপির তো মানে জয় ছাড়া পরাজয়ের সম্ভাবনা 0% বলেই মনে করেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে বিএনপি কেন জোটবদ্ধ নির্বাচন করবে? বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে এই কারণেই যে বিএনপি তার শরিক কিছু দলের রাজনৈতিক নেতাদের এমপি হিসেবে সংসদে আনতে চায়। তাদেরকে এমপি হিসেবে এনে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা প্রতিদান তারা দিতে চায়। সেই প্রতিদানের জন্য অন্তত 5-6টি আসন, শোনা যাচ্ছে 6টি আসন তারা এরই মাঝে ছেড়ে দিয়েছে। এই 6টি আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। সাথে যোগ হতে পারে এনসিপির অন্তত 4-5টি আসন। এনসিপি নেতাদের জন্য 4-5টি কিংবা 2-3টি আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে এনসিপি নেতারা যেখানে যেখানে তাদের আসন নিতে চায়, সেখানে বিএনপির পক্ষে ছাড়া খুব কঠিন হবে। যেমন পঞ্চগড়, সার্জিস আলমের, নাহিদ ইসলামের জন্য ছাড়া খুব কঠিন হবে। শোনা যাচ্ছে নাহিদ তার এলাকা বাদ দিয়ে, মাগুরা বাদ দিয়ে ঢাকায় নির্বাচন করতে চায়। হাসনাত আবদুল্লাহর যে কুমিল্লার মুরাদনগরে, সেখানে বিএনপির পক্ষে ছাড়া সম্ভব হবে না বোধ হয়। সেই ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর জন্য আসন বরাদ্দ আদৌ সম্ভব কিনা, এই ব্যাপারগুলো রয়েছে। এই ব্যাপারগুলো যখন রয়েছে, তখন ঢাকাতেও এনসিপির জন্য একাধিক আসন ছাড়ার বন্দোবস্ত হতে পারে যদি এনসিপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে চায় বিএনপি। প্রফেসর ইউনূসের সঙ্গে যে বৈঠক লন্ডনে হয়েছে, সেখানে এই ব্যাপারে আলোচনা হয়েছে বলে অনেকে মনে করেন, অনেকে আলোচনা করতে চান যে এনসিপির জন্য এক ধরনের ছাড় এবং প্রফেসর ইউনূসকে পরবর্তী সরকারের রাষ্ট্রপতি করা, এরকম বেশ কিছু চটকদার অফার বিএনপির তরফ থেকে করা হয়েছে বলে প্রফেসর ইউনূস নির্বাচন ব্যাপারে ফেব্রুয়ারিতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। সেগুলো শেষ পর্যন্ত বজায় থাকবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু এনসিপিকে যদি ছাড় দিতে হয়
তাহলে ঢাকা যেমন নাহিদ ইসলাম ঢাকা 8-এ নির্বাচন করতে চান, ঢাকা 8 কি ছাড়া সম্ভব বিএনপির পক্ষে? কোনোভাবেই ছাড়া সম্ভব নয়। এরকম কিছু প্রতিবন্ধকতা এনসিপির নেতাদের জন্য রয়েছে। সুতরাং এনসিপির সঙ্গে বনিবনা হওয়াটা খুব কঠিন। তবে শোনা যাচ্ছে যে 6টি আসন তারা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, মোটামুটি ইন্টারনাল মেসেজে তারা নেতাদেরকে বলে দিয়েছে যে আপনারা এই আসনে বিএনপি নির্বাচন করবে না, সেই আসনগুলোতে আপনারা প্রস্তুতি নেন। তার মধ্যে রয়েছে লক্ষ্মীপুর 4, যেখানে আসম আব্দুর রবকে তারা ছেড়ে দিতে চায়, বগুড়া 2, যেখানে আওয়ামী লীগের সাবেক নেতা এখন ভিন্ন রাজনীতি করেন মাহমুদুর রহমান মান্না, তাকে বগুড়া 2 আসনটা ছেড়ে দিতে চায় তারা। ঢাকা 12 আসন ছেড়ে দিতে চায় জুনায়েদ সাকিকে, আলোচিত তরুণ নেতা জুনায়েদ সাকি, তাকে ঢাকা 12 আসনটা ছেড়ে দিতে চাই, যেখানে সর্বশেষ এমপি ছিলেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পটুয়াখালী 3 আসন ছাড়তে চায় তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য, যেখানে আমরা অপ্রীতিকর ঘটনা গতকালকেই তো দেখেছি যে বিএনপির ব্যারিকেডের প্রেক্ষিতে নুরুল হক নূর তার নিজের এলাকায় যেতে পারেননি, সেখানে পর্যদস্ত হতে হয়েছে তাকে। সুতরাং বিএনপির সেখানে সেই আসনটা ছেড়ে দেওয়াটা মুশকিল হবে বলেই মনে হচ্ছে। এদিকে ঝিনাইদহ 2 গণ অধিকার পরিষদের রাশেদ খান সাধারণ সম্পাদক, তার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। কিশোরগঞ্জ 5 যে আসনটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আসন বলেই আমরা জানি, সেই আসনটা অন্য একটি রাজনৈতিক নেতাকে ছেড়ে দেওয়ার কথা চলছে, এমনটা শোনা যাচ্ছে বিএনপির ভেতর থেকে। এই 6টি আসন তারা ছেড়ে দিচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত করছে বিভিন্ন সূত্র। এর সঙ্গে যুক্ত হতে পারে এনসিপির কিছু 2-4টা আসন এবং 12 দলীয় জোট সহ বিভিন্ন দলের নেতাদের জন্য আরও কয়েকটা আসন ছাড়া হতে পারে। সব মিলিয়ে বিএনপি হয়তো 10 থেকে 12টা আসন ছেড়ে দিয়ে আগামী নির্বাচন করতে চাইছে। নির্বাচনে জয় নিশ্চিত হওয়া সত্ত্বেও তারা সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখেছি আওয়ামী লীগের পতনের পর থেকেই যখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার আসন গ্রহণ করেছেন, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশীল রাষ্ট্রের পরিণত করার জন্য, গড়ে তোলার জন্য যিনি সমস্ত দেশ চষে বেড়াচ্ছেন এবং বড় বড় নেতাদের সাথে বিভিন্ন প্রকার সংলাপের মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধিশীল একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেখানে এক শ্রেণীর আওয়ামী লীগের দোসর ও এক শ্রেণীর বিকারগ্রস্ত, পাগলগ্রস্ত, মস্তিষ্ক বিকৃত কিছু রাজনৈতিক দিক অন্তর্বর্তীকালীন সরকারের এই সাফল্যকে পুরস্কৃত করার জন্য বিভিন্ন প্রকার পাগলের মতো মন্তব্য করে যাচ্ছেন এবং তারা এক প্রকার পাগলের প্রলাপ বকছেন বলেই আমার মনে হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলের সামনে এই বিষয়টি সুস্পষ্ট যে বাংলাদেশের মানুষ এখন শান্তিপূর্ণভাবে দুটো খেয়ে বাঁচতে পারছে। সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের আয় ক্ষমতার মধ্যে রয়েছে। এখন আর শেখ হাসিনার আমলের মতো 300-400 টাকার দামে পেঁয়াজ খেতে হয় না, এখন আর লবণ বাজার থেকে উধাও হয়ে যায় না। মানুষ এখন শান্তিপূর্ণভাবে তাদের আয় ক্ষমতার ভেতরে মানুষ জীবনযাপন করতে পারছে। এমন হয় না যে মরিচের কেজি 1200 টাকা হয়ে গিয়েছে। সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এরপরেও এক শ্রেণীর বিপদগামী লোক, এক শ্রেণীর মস্তিষ্ক বিকৃত রাজনৈতিক দিক, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলুষিত করার জন্য বিভিন্ন প্রকার অপচেষ্টা ও বিভিন্ন প্রকার খারাপ মন্তব্য করেই চলেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদের এই মন্তব্যের বিরুদ্ধে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।